বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করব। ক্লাসটা হচ্ছে পরিসংখ্যান, অর্থাৎ ম্যাথের পরিসংখ্যান। এই চ্যাপ্টারটা থেকে আমাদের পরীক্ষায় 10 মার্ক থাকবে, অর্থাৎ 2টা সৃজনশীল থাকবে, 10 মার্কের অ্যান্সার করা লাগবে। সেক্ষেত্রে অন্য কোথা থেকে যে লিখতে হবে এমন না, আমাদের এখান থেকে এইটা লিখতেই হবে। যার কারণে আমাদের পরিসংখ্যানের 10 পাওয়া খুব সোজা। আর অঙ্কে পাস বা ভালো রেজাল্ট করার জন্য আমাদের পরিসংখ্যানের উপর গুরুত্ব দিতে হবে। যার কারণে আমরা যে আজকে পরিসংখ্যানের যে ক্লাসটা নিয়ে এসেছি, সেই ক্লাসে আমাদের ক্ষয় যে 3টে প্রশ্ন থাকে, তার মধ্যে থাকে মধ্যক, প্রচুরক আর গড়। এই 3টে যে কোনো 2টা পরীক্ষায় আসবে। যেহেতু এই 2টা পরীক্ষায়, এই 3টার ভিতর যে কোনো 2টা পরীক্ষায় আসবে, সেহেতু আমাদের এটা কি করতে হবে, এমন ভাবে শিখতে হবে যাতে আমাদের আসলে আমরা এখান থেকে অ্যান্সার করতে পারি। তো আজকে আমরা পরিসংখ্যানের একটা ক্লাস নেব, যেই ক্লাসে আমরা প্রচুরক, মধ্যক, গড় কিভাবে সহজে শেখা যায় এবং পরীক্ষায় আসলে আমরা কিভাবে এখান থেকে 4 মার্ক পেতে পারি, সেই অনুপাতে আমরা এই অঙ্কটা আজকে করব। দেখা যাক, আমরা প্রথমে একটা প্রশ্ন, যেটা হচ্ছে খ নম্বরে আসে মূলত কি, খ নম্বরে আসে প্রচুরক। প্রচুরক, মধ্যক আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমাদের এখানে এই 3টের ভিতরে, প্রচুরক, মধ্যক আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই 3টের ভিতরে যে কোনো 2টো আমাদের পরীক্ষায় মাস্ট বি আসবে। আর যার কারণে আমরা এখান থেকে এমন ভাবে শিখবো যাতে আমরা 4 পেতে পারি। তো আমরা আজকে প্রচুরক শিখবো। প্রচুরক যখন আসবে, তখন প্রশ্ন যেটা থাকবে, প্রশ্ন যা থাকবে আমরা সেটাই তুলে নিয়ে আসবো। যেমন মনে করে একটা প্রশ্ন আছে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, যেটা হচ্ছে 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69 আর 70 থেকে 74। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নে আমাদের গণসংখ্যার মান দেওয়া আছে 4, 8, তারপরে 10, 20, 12, 6। এটা প্রশ্ন আছে এবং আমাকে বলছে খ নম্বরে প্রশ্ন এসেছে প্রচুরক নির্ণয় করো। প্রচুরক নির্ণয় করো, এটা যদি প্রশ্নে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রচুরক শ্রেণী যেটা আছে ওইটা আমরা সম্পূর্ণ তুলে নিয়ে আসবো। অর্থাৎ সমাধান করার সময় আমরা যেটা লিখবো, প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা আগে আমাদের এখান থেকে প্রচুরক শ্রেণীটা আগে বের করবো। প্রচুরক শ্রেণী বের করার নিয়মটা হচ্ছে, গণসংখ্যা সবচেয়ে বেশি যেই ঘরে থাকে সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। আমরা দেখতে পাচ্ছি এখানে 4, 8, 10, 20, 12, 6, এটা হচ্ছে গণসংখ্যা। এই গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কোন ঘরে, এটা 20, অর্থাৎ ওই ঘরে যে শ্রেণী সেটা হচ্ছে প্রচুরক শ্রেণী। অর্থাৎ আমরা লিখে নিয়ে আইবো 60 থেকে 64 প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণী আমরা এখান থেকে বের করে নিয়ে চলে আসলাম। প্রচুরক শ্রেণী বের করার পর আমরা যেটা করব, যে আমরা প্রচুরক নির্ণয় করবো। সেক্ষেত্রে আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা আগে জানা লাগবে। তা প্রচুরকের সূত্রটা কি, এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণিত এইচ। আমরা এখানে আমাদের চিন্তা করা লাগবে যে এখানে এল এর মান কোথায় পাবো। এখানে এল, তারপরে F1, F2 আর এইচ, এই 4টে মান যদি আমরা না পাই, তাহলে কখনো প্রচুরক নির্ণয় করা সম্ভব নয়। যার কারণে আমরা কি করব, সর্বপ্রথম এল এর মানটা দেখবো কোথায় পাওয়া যায়। এল এর মান বের করার নিয়মটা হচ্ছে, যে প্রচুরক শ্রেণী যেটা পাইছি, ওই প্রচুরক শ্রেণীর একে বলা হয় সর্বনিম্ন সংখ্যা, আর একে বলা হয়
সর্বোচ্চ সংখ্যা। এই সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে এল, সেক্ষেত্রে আমরা লিখবো 60। এবার F1 আর F2, আমরা গণসংখ্যার সবচেয়ে সর্বোচ্চ ছিল কোন ঘরে, সেটা হচ্ছে 20। এই 20-এর অর্থাৎ এই শ্রেণীতে, ওই শ্রেণীর 20 F1 আর F2 বের করার সময় দুই জায়গায় বসে যাবে। বসার পর মাইনাস করব। মাইনাসটা কি হবে, যখন F1 তখন সামনেরটা মাইনাস হবে অর্থাৎ 10, আর যখন F2 তখন পেছনেরটা কত, 12, তাই 12। তাহলে 20 থেকে 10 বাদ দিলে কত থাকে আমাদের, 10, আর 20 থেকে 12 বাদ দিলে কত থাকে, 8। আর ব্যবধানটা হচ্ছে প্রচুরক শ্রেণীর থেকে যে ব্যবধানটা আছে 60 থেকে 64-র মধ্যে, এটা হচ্ছে ব্যবধান। তা 60, 61, 62, 63, 64 অর্থাৎ কত, 5 ব্যবধান। এই মানগুলো যেহেতু পেয়ে গেছি, এখন আমরা এখানে আসার পর অনেক স্টুডেন্ট কি করে, যে মান কোনটা কোন জায়গায় বসাবে এটা বোঝে না। আসলে যে মান যেটা, যার মান পাইছি তাকে যেখানে পাবো সেখানে বসাই দেবো। যেমন এল এর মান পাইছি, এল কত 60, তাই 60 বসাবো, প্লাস F1 কত 10, তাই 10 বসাবো। F1 প্লাস F2, F1 এর মান কত 10, তাই 10। F2 এর মান কত 8, তাই 8। আর এটা H এর মান কত 5, তাই 5 বসাবো। বসানোর পর আমরা সব সময়ের জন্য এই পাশে 60 প্লাস আমরা রেখে দেব, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা 60 প্লাস দিয়ে ক্যালকুলেটর এখানে চাপে অ্যান্সার ভুল চলে আসে, যার কারণে আমরা 60 প্লাস রেখে এই পাশের ক্যালকুলেশন গুলো আগে করে নেব। এই 10 এর সাথে কি হয়, 5 গুণিত হয়, কারণ 5 সবসময় উপরে গুণ হবে, তাহলে 5 10 কে 50, আর 10 আর 18, 60 এর জায়গায় 60 প্লাস এইটাকে আবার আমরা ক্যালকুলেটর করব, অর্থাৎ ভাগ করব 50 ভাগ 18। 50 ভাগ 18 যদি করা হয় তাহলে ক্যালকুলেটরে চাপলে আমরা দেখা যায় যে 2.77 আসে। তাহলে এই 60 আর এই 2.77 এটা যদি আমরা করি তাহলে 60 আর 2 কত হয়, 62, 62.77। এটা আছে অ্যান্সার। অর্থাৎ প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, এইভাবে যদি আমরা প্রচুরক নির্ণয় করি তাহলে সহজে কি করব, আমরা 4 পেতে পারি। এরপর প্রচুরক নির্ণয় শেষ, এরপর আমরা শিখব মধ্যক নির্ণয়, অর্থাৎ প্রচুরক, মধ্যক, সংক্ষিপ্ত পদ্ধতি, গড়, যে কোনো তিনটের মধ্যে দুইটা পরীক্ষায় থাকবে খ নম্বরে। তাহলে আমাদের একটা শিক্ষা শেষ, এইভাবে আমরা প্রচুরক করব। এরপর আমরা করব কি, মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করব, দেখা যাচ্ছে খ নম্বর এসেছে মধ্যক নির্ণয় করো, মধ্যক নির্ণয় করো। যদি মধ্যক পরীক্ষায় আসে তাহলে আমরা কি করব, এর আগে প্রচুরকের ক্ষেত্রে কি করা হয়েছে, আমাদের যেটা ছিল সারণীর থেকে আমরা করে নিচ্ছি, কিন্তু মধ্যকের বেলায় মধ্যক খুবই ইম্পর্টেন্ট, আর মধ্যকে অনেক ভুল করে ফেলে, যার কারণে আমরা কি করব, সর্বপ্রথম মধ্যক সারণীটা আগে বের করব। আগে আমরা মধ্যক নির্ণয় সারণীটা লিখবো। অতএব যখন সমাধান করব তখন লিখবো মধ্যক নির্ণয়ের সারণী, লিখবো মধ্যক নির্ণয়ের সারণী। তাহলে মধ্যক নির্ণয়ের সারণীটা কি, মধ্যক নির্ণয় সারণী এই ক্ষেত্রে আমরা যা আছে সেটা উঠাবো, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা, অর্থাৎ আমরা 7টা ঘর কাটবো, 1 2 3 4 5 6 7 দিয়ে ঘর কেটে ফেলবো। কলাম আকারে আমরা 3টে ঘর কাটবো, 1টা 2টা 3টে। এই কলাম আকারে 3টে ঘর কাটার পর আমরা যেটা করব, শ্রেণী ব্যাপ্তি যেটা ছিল সেটা লিখবো, আর এখানে গণসংখ্যা ছিল, গণসংখ্যায় লিখবো। এইটাই কি লিখবো, এটাই লিখবো আমরা ক্রমজয়িত গণসংখ্যা। ক্রমজয়িত গণসংখ্যা। তাহলে শ্রেণী ব্যাপ্তি আমাদের কত আছে, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, আর 70 থেকে 74। এটা আমাদের শ্রেণী ব্যাপ্তি যা ছিল আমরা সেটাই উঠালাম। গণসংখ্যার মানটাও যা আছে তাই বসাবো, 4 8 10 20 12 6। আমরা ক্রমজয়িত গণসংখ্যার মান কিভাবে বের করবে, ক্রমজয়িত গণসংখ্যার মান বের করার নিয়ম আছে, 4 প্রথম ঘরে বসে যাবে, এরপর 4 এর সাথে দ্বিতীয় ঘরের মান যোগ হবে, যেই ফলাফলটা পাবো সেটা বসাবো। 4 আর কত হয় 12, এই 12 পাওয়ার পর যেই ফলাফল, ওই ফলাফলের সাথে পরের গণসংখ্যা যোগ হবে, তাহলে 12 আর 10
কত হয় 22, 22 আর 20 কত হয় 42, 42 আর 12 কত হয় 54, 54 আর 6 কত হয় 60। এখানে আমরা লিখবো n = 60, কারণ এটা গণসংখ্যা যোগ করে এই যে 60 পেলাম, এটা হচ্ছে 60। এই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে স্টুডেন্টরা কি করে ফেলে, সেই সারণী অনেকেই কাটে না, আবার অনেকেই করে কি গণসংখ্যা সর্বোচ্চ দিয়ে মধ্যক নির্ণয় করে। গণসংখ্যা সর্বোচ্চ দিয়ে যদি মধ্যক নির্ণয় করে তাহলে তার মধ্যক সব ভুল হয়ে যাবে, কারণ ব্যতিক্রম যদি দেয় তাহলে তার অ্যান্সার একটাও মিলবে না, অর্থাৎ সে এখানে মার্ক পাবে না। যার কারণে আমরা n পেলাম। nটা কি হলো, n = 60, এটা জোড় না বিজোড় এটা চিন্তা করবো। তাহলে জোড়, এটা তাহলে লিখবো জোড় হলে n/2 তম পদ, তম পদ। তাহলে n এর মান কত 60, 60 ভাগ 2 তম পদ। তাহলে এখানে আমরা যদি ভাগ করি তাহলে হয় 30, 30 তম পদ, 30 তম পদ। এই 30 তম পদ যেই ঘরে, যেমন প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রচুরক শ্রেণী বের করেছি, তেমনি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের মধ্যক শ্রেণী বের করতে হবে। মধ্যক শ্রেণী বের করার নিয়মটাই হচ্ছে 30 তম পদ যেই ঘরে পাওয়া যাবে ওই ঘরের শ্রেণীটা। তাহলে দেখো আমরা প্রমিত গণসংখ্যায় যে 12, 22 এটা নাই, 42 এই ঘরে, অর্থাৎ এই ঘরে 30 আছে, 30 এই ঘরে যে শ্রেণীটা এটা আছে মধ্যক শ্রেণী, অর্থাৎ এটা লিখবো 60 থেকে 64, এটা কি মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী, এবার মধ্যক শ্রেণী যখন পেয়ে গেলাম, এবার আমরা লিখবো মধ্যক। মধ্যক নির্ণয়টা কিভাবে করতে হয়, মধ্যকের সূত্রটা আছে l প্লাস n/2 মাইনাস fc গুণিত h ভাগ fm। এখানে আমরা মানগুলো নিয়ে আসবো, অর্থাৎ চিন্তা করা লাগবে এই মানগুলো যদি, এদের মানগুলো যদি না পাই তাহলে তো আমার মধ্যক নির্ণয় হবে না। তা মান তো একটাও দেওয়া নেই, তাহলে মানগুলো বের করতে হবে। তা বের করবো কি, l এর মান, n এর মান, fc এর মান, fm এর মান আর h এর মান, এই মানগুলো আমি বের করব। তা মানগুলো বের করার নিয়ম আছে, ওই যে একই ভাবে মধ্যক শ্রেণীতে চলে যাবো। মধ্যক শ্রেণীর যে সর্বনিম্ন সেটা আছে l, তাহলে কত 60, এটা আছে l এর মান। এরপর বলছে n কত, n ও আমরা পাইছি কত 60, তাই লিখবো 60। fc বের করার নিয়মটা হচ্ছে, আমরা যেটা মধ্যক শ্রেণী পাইছি, মধ্যক শ্রেণীর ঘরের গণসংখ্যা, এই গণসংখ্যাটা হচ্ছে fm, আর গণসংখ্যার উপরে যে ক্রমযুক্ত গণসংখ্যা ছিল সেটা হচ্ছে fc। তাহলে এক্ষেত্রে আমি fm এর জায়গায় কত বসাতে পারি 20, আর fc এর জায়গায় কত বসাতে পারি 22। h এর মান, h আমরা কি করছিলাম 60 থেকে 64 ব্যবধান ছিল কত 5, এই ব্যবধানটা বসাবো। তাহলে আমাদের মানগুলো পেয়ে গেছি। মানগুলো যখন পেলাম তখন আমরা দেখবো যে l এর জায়গায় l এর মান, n এর জায়গায় n এর মান, প্রত্যেকের ক্ষেত্রে যার যার মান তার তার জায়গায় বসাবো। যেমন l এর মান কত, l এর মান হচ্ছে 60 প্লাস n এর মানও কত পাইছি, n এর মান 60 ভাগ 2 মাইনাস fc এর মান কত পাইছি 22, h এর মান কত পাইছি 5, fm এর মান কত পাইছি 20। আমরা এখানে ক্যালকুলেটর এবার করব, সব সময় 60 প্লাস রেখে দিলাম, তাহলে এখানে কাটাকুটি করলে হয় 30, তাহলে 30 মাইনাস 22 গুণিত 5 ভাগ 20, 60 এর জায়গায় 60 থাকলো প্লাস 30 এর থেকে 22 বাদ দেবো, 30 এর থেকে 22 বাদ দিলে কত থাকে 8 থাকে, তাহলে লিখলাম 8 গুণিত 5 ভাগ 20। আমরা সব সময় বলেছি এই পাশে 60 প্লাস মাইনাস যাই থাকুক ওইটা আমরা রেখে দেবো, আর বাকি ওই পাশে ক্যালকুলেশন করবো। তাহলে দেখো 5 হাতে কত হয় 40, আর নিচে কত 20, তাহলে এখানে 60 এর জায়গায় 60 থাকলো প্লাস 0 0 কাটলো, 2 কে 2, 2 2 4, তাহলে কত আসে 2, তাহলে 60 আর 2 কত হয় 62, এটা আছে অ্যান্সার। এটা আছে মধ্যক। তাহলে মধ্যকের ক্ষেত্রে আমরা কি করব, সব সময় সারণী কাটবো এবং n এর মানটা দেখবো জোড় না বিজোড়। এখন এখানে একটা কথা রয়ে যায়, যেটা হচ্ছে আমাদের যদি বিজোড় হতো তাহলে কি করতাম। যদি বিজোড় হতো, আমি এখানে একটা বলে দিই, যদি বিজোড় হতো, বিজোড় হলে, বিজোড় হলে তখন লিখতাম n প্লাস 1 ভাগ 2 তম পদ, ঠিক আছে। তাহলে যদি বিজোড় হয় তখন আমরা লিখবো n প্লাস 1 ভাগ 2 তম পদ, অর্থাৎ এই যেখানে লিখেছে n/2 তখন হবে n প্লাস 1 ভাগ 2 তম পদ। এইভাবে আমরা মধ্যক করবো, আর মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে l প্লাস n/2 মাইনাস fc গুণ h ভাগ fm। এই সূত্রটা মনে রেখে আমরা কি করবো, মান বের করবো। যদি আমরা এইভাবে মধ্যক নির্ণয় করি তাহলে আমরা এখানেও আমরা কি করতে পারি, আমরা 4 এ 4 পেতে পারি। অন্যথায় এই নিয়ম বাদে যদি অন্যভাবে করার চেষ্টা করে কেউ, যদি ওই যে প্রচুরকের যে নিয়মটা ছিল সর্বোচ্চ গণসংখ্যা 20, ওই ঘরটা নিজে সে প্রচুরকের জন্য ওই ঘরকে যদি বেছে নেয় তাহলে কখনো মধ্যক নির্ণয় হবে না, মধ্যকের ক্ষেত্রে অ্যান্সার ভুল চলে আসবে।
আর এটা মধ্যকের ক্ষেত্রে ব্যতিক্রমটাই দেয়, সেটা হচ্ছে যে এমনও হতে পারতো যে এই 20 এখানে দিতে পারতো, আর এখানে দিলে আমার সেই ক্ষেত্রে আমার কখনোই গণসংখ্যা সর্বোচ্চ নিয়ে মধ্যক নির্ণয় করা সম্ভব না। যার কারণে আমরা মধ্যক নির্ণয় করার জন্য আমরা এই নিয়মটাই ফলো করবো। আর এইভাবে যদি মধ্যক করা হয় তাহলে কোনো ভুল আসবে না। তাহলে এটা গেল। এরপর আমরা শিখবো গড় নির্ণয়। তাহলে খর আমরা মধ্যক নির্ণয়ও শিখলাম, প্রচুরক নির্ণয় শিখলাম, এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। অর্থাৎ এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যেই শেখা হয়ে যাবে তখনই আমাদের কি হচ্ছে, আমাদের আর একটিবারের জন্য আমাদের চিন্তা করা লাগবে না যে কিভাবে এখান থেকে আমরা 4 এ 4 পাবো, এই টেনশনটা আমাদের আর করা লাগবে না। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শিখলে আমরা 4 এ 4 পেয়ে যাব। তাহলে দেখা যাক, আমরা এক্ষেত্রে মধ্যক নির্ণয় শেষ হয়ে গেল। এবার আমরা শিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটা যদি পরীক্ষায় আসে তাহলে আমরা ওইভাবে সারণী যেভাবে আছে আমরা সারণী থেকে কি করব, লিখবো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। লিখবো সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সারণী। এই সারণীটা আমরা আগে কাটবো। সারণী কিভাবে কাটবো, যেভাবে ছিল এইভাবেই ঘর কাটবো। 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে 1 2 3 4 5 6 7 ঘর কাটার পর আমরা এবার কলাম আকারে আমরা 5টা ঘর কাটবো। 1টা 2টো 3টে 4টে 5টা। এই 5টা ঘর আমরা কাটলাম। 5টা ঘর কাটার পর আমাদের শ্রেণী ব্যাপ্তি ছিল, শ্রেণী ব্যাপ্তি লিখে ফেললাম। এটা লিখবো আমরা মধ্যমান। এটা লিখবো আমরা গণসংখ্যা FI। আর এটা হচ্ছে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিকে UI দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে FI UI। অর্থাৎ আমরা এই ঘরটা কাটবো। ঘর কাটার পর এবার যা আছে আমরা তাই বসাবো। 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। এরপর গণসংখ্যার মান যেটা আছে সেটা বসাই দিলাম। 4 8 10 20 12 6। মধ্যমান, ধাপ বিচ্যুতি আর FI UI কিভাবে বের করতে হয়? মধ্যমান বের করার নিয়মটা হচ্ছে এই দুটো যোগ 2 দিয়ে ভাগ। তাহলে 45 আর 49 যদি যোগ করা হয় তাহলে আমাদের কত হয়? 5 9 14 94 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 47। এটা ক্যালকুলেটর করে দেখতে পারো যে 47 আসবে। এবং 50 আর 54 এটা হয় 104। 104 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে? 52। তাহলে এখন এর পরের বার প্রত্যেকবার ক্যালকুলেটর যদি প্রত্যেকবার যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার না করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখব যে এর মধ্যে ব্যবধান কত হয়েছে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে ব্যবধান কত ছিল? 45 থেকে 49 কিন্তু 5 ব্যবধান ছিল। তাহলে 47 থেকে 52, দেখো 47 48 49 50 51 52 5 ব্যবধান এসেছে। তাহলে 52 থেকে আবার হবে কত? 53 54 55 56 57 অবশ্যই 57 হবে। তাহলে এটা লিখবো আমরা 57। তারপর এটা হবে কত? 62। তারপর এটা হবে 67। তারপর এটা হয়ে যাবে 72। তার মানে এটা আমরা এইভাবে ব্যবধান অনুযায়ী করে ফেললাম। এবার ধাপ বিচ্যুতি, এটা হচ্ছে FI আর ধাপ বিচ্যুতি হচ্ছে UI। এই UI এখানে আমরা বের করার নিয়মটা হচ্ছে আমরা সর্বোচ্চ গণসংখ্যার দিকে আগে দেখবো। সর্বোচ্চ গণসংখ্যা কত? 20। এই ঘরটা আমরা 0 করে দেবো। দিয়ে 0 করার পর উপরে যত উঠবে তত -1 -2 -3 আরো ঘর থাকলে -4 -5 এ হয়ে যেত। আর নিচে আছে 1 2। ঠিক আছে। এখন আছে ধাপ বিচ্যুতি FI UI মানে এটা লিখছি FI, এটা UI। তাহলে এই দুটো গুণ করবো আর এখানে বসাবো। তাহলে 3 এ 4 কত হয়? 12। কিন্তু এই যে মাইনাস দিচ্ছে তাই মাইনাস। তাহলে 8 দুগুণে 16। এই মাইনাস আছে মাইনাস। তাহলে 10 কে -10। শূন্যের সাথে যাই গুণ করা হয় তাই শূন্য। 12 কে 12, 6 দুগুণে 12। এটা হচ্ছে আমাদের n এর মান। n এর মান কত পাইছিলাম? 60। আর এখানে এটা লিখবো সামেশন FI UI।
সামেশন এফ আই ইউ আই এই ক্ষেত্রে অনেকেই সব ভুল করে ফেলে। যেই ভুলটা করে সেটা হচ্ছে প্লাস মাইনাস, কোনটা মাইনাস হবে কোনটা প্লাস হবে এইটা তারা বলতে পারে না বা লিখতেও পারে না যে আসলে মাইনাস হবে না প্লাস হবে। একটা জিনিস কথা হচ্ছে যে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে মাইনাস আর প্লাস আলাদা আলাদা যোগ করব, অর্থাৎ যার সংখ্যা বেশি তার সামনে সেই চিহ্নই থাকবে, মানে প্লাসেরটা প্লাসের চিহ্ন থাকবে, মাইনাসেরটা মাইনাস চিহ্ন থাকবে, তাহলে আমাদের ভুল হবে না। কেমন 12 আর 16 কত হচ্ছে 6 8 28, 28 আর 10 38, তাহলে 38 প্রত্যেকটাই তো মাইনাস যোগ করি, তাই লিখবো মাইনাস 38। এবারটা আমরা এটা যোগ করবো, এটার সামনে কি প্লাস আছে তাই প্লাস যোগ করবো, তাহলে 12 12 কত 24। এবার দেখবো যে সেটা বড় সংখ্যা কি, বড় সংখ্যা এখানে 38, ওর সামনে যেই চিহ্ন থাকবে সেই চিহ্নটাই বসবে, তাহলে ওর সামনে রয়েছে কত মাইনাস, আর 38 থেকে তাহলে 24 বাদ দেবো, তাহলে কত থাকে 14। এবার আমরা গড় নির্ণয় করবো, অর্থাৎ সংক্ষিপ্ত বলতে গড়, ঠিক আছে। গড়, এই গড়ের সূত্রটা কি, এ প্লাস সামেশন এফ আই ইউ আই ভাগ, আমরা সংক্ষিপ্ত গড় এটা এখানে লিখে দিই, এ প্লাস সামেশন এফ আই ইউ আই ভাগ এন গুণিত এইচ। এখানে আমরা এখানেও সেই আমাদের কি করতে হবে মান, অর্থাৎ এর মান সামেশন এফ আই ইউ আই এন এবং এইচ এই মানগুলো না জানলে আমাদের গড় নির্ণয় হবে না। তাহলে সেক্ষেত্রে আমরা মানগুলো আগে বের করে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এর মান, তারপর সামেশন এফ আই ইউ আই এর মান, তারপর এন এর মান আর এইচ এর মান, এই মানগুলো আমরা দেখবো কোথায় পাওয়া যায়। এ বের করবো কোথা থেকে, এ বের করার নিয়ম হচ্ছে সবচেয়ে গণসংখ্যা বেশি যে ঘর পাইছিলাম ওই ঘরের মধ্যমানকে এ বলা হয়, তাহলে এটা হচ্ছে এ, তাহলে এ কত আমাদের 62। সামেশন এফ আই ইউ এর মান কত বের করেছি -14, এন এর মান কত বের করেছি 60, আর এইচ এর ব্যবধান কত ছিল, এই যে 64 থেকে 60 থেকে 64 ব্যবধান ছিল 5। তাহলে এবার মানগুলো আমরা বসাবো, তাহলে আমাদের এর মান কত 62 প্লাস সামেশন এফ এর মান কত 14, এন এর মান কত 60 গুণ এইচ এর মান কত 5। সবচেয়ে বেশি যেই জায়গায় ভুল করে গড়ের ক্ষেত্রে সেটা হচ্ছে এখানে প্লাস দেবে না মাইনাস দেবে এটা বুঝতে পারে না। মনে করবা যে আমার সূত্রে ছিল প্লাস, কিন্তু যখনই একটা মাইনাস চলে আসবে তখন ওই মাইনাসের মূল্য বেশি, অর্থাৎ প্লাসের কোনো মূল্য নেই। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা ক্লাসরুমে বসে আছি, একটা স্যার আসলো, তখন আমাদের প্রত্যেকটা আসন কি ছিল ব্লক ছিল, বা এখানে একটা চেয়ার ছিল, চেয়ারে তার নিম্ন পদের কেউ বসে আছে, তখন কি হয় চেয়ার ছেড়ে দেয়। তাহলে মাইনাসটা এমনই যে মাইনাস যখনই আসবে তখন মাইনাসের মূল্য বেশি, যার কারণে এই যে মাইনাস থাকার কারণে প্লাসের কোনো মূল্য নেই, তাহলে লিখবো 65। তাহলে মাইনাস আছে মানেই মাইনাস বসে যাবে, এবং এই 14 সাথে কি হয় 5 গুণ হবে, তাহলে 5 জন কত হয় 70, আর এখানে 60, ঠিক আছে। এবারটা আমাদের 62, এখানে 62 জায়গায় 62 থাকলো, এখানে আমাদের 70 ভাগ 6 যদি করা হয় তাহলে আমরা এখানে ভাগটা কিভাবে করতে পারি, শূন্য শূন্য কেটে গেল, ক্যালকুলেটর যাদের না থাকবে তারা কিভাবে করবে, 6 7 এর মধ্যে কবার যায়, একবার যায়, দিলাম 1। তাহলে বাকি ছিল কত হতে, এখনো আমাদের কত ছিল বাকি, আমাদের 7 হতে 1 বাকি ছিল, সেই 1 যেহেতু বাকি দিয়েছে যার কারণে 1 এর পরে আমরা একটা শূন্য দেবো, এখানে একটা পয়েন্ট দেবো, তাহলে আবার 10 এর ভিতর 6 কবার যায়, একবার যায়, তাহলে প্রত্যেক ক্ষেত্রে এরকমই যাবে। যদি এরকমই যায় সেক্ষেত্রে আমরা কি করব 1.1, তাহলে আমাদের দেখো 62 থেকে 1 বাদ দিলে কত হয়ে যায় 61, আবার 0.11 বাদ দিচ্ছে, তার মানে 60 দশমিক কত হয় এখানে দেখা আছে, তাহলে ঠিক আছে 98 বা 1 এরকম একটা ধরনের মান আসে, ঠিক আছে। এটা ক্যালকুলেটর শিখলেই দেখা যাবে যে আমাদের মান চলে আসছে, যেই মানটা আসবে সেটাই অ্যান্সার। অর্থাৎ আমরা কি করব যে পয়েন্টের পরে যে মানটা আসবে সেটাই গ্রহণযোগ্য, আর মান এমনই কাছাকাছি মান আসবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝলাম যে যদি পরিসংখ্যানে আমাদের আহ 10-এ 10 পেতে হয় তাহলে আমাদের খ নাম্বার আগে ভাবতে হবে যে খ নাম্বারে কোনগুলো আসে। খ নম্বরে আসে তিনটা, একটা মধ্য, প্রচুরক, মধ্যক আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এই 3 নিয়মে যদি কেউ গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় করে তাহলে তার পরিসংখ্যানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং যার কারণে সে এখান থেকে 4 পেতে পারে। তো আগামী ক্লাসে আমি তোমাদের গ নম্বরে যে 3টা আসে অজীব রেখা, বহুভুজ এবং আয়তলেখ, এই 3টা আমি দেখাই দেবো, অর্থাৎ ওখানে তোমরা 4-এ 4 পাবা, আর এখানে এইভাবে করলে 4-এ 4 পাবা, অর্থাৎ 8। আর আমি একদিন ক আলোচনা করব, কর সাথে তোমাদের হবে কি খ, কর সাথে টিকও যা আসে এবং ক একই, সেজন্য ক
টিক তোমাদের দুইটা থাকবেই, আর কয় 2 মার্ক অর্থাৎ 4, অর্থাৎ পরিসংখ্যান করলে তুমি 12 মার্ক পেয়ে যাবে। গণিতে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে এখানের এই মার্কটা তোমার কি 10 এ 10 পেতেই হবে। যদি 10 এ 10 পেতে পারো তাহলে অবশ্যই ভালো আয়তলে কজেব রেখা বহুভুজ আমরা এই ক্লাসের উপরে কালকে ক্লাস নেব। তারপরে তোমরা তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কি করবা সেখান থেকে সলভ করে নিতে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।